সকালে ঘুম থেকে উঠে আপনি পেস্টের টিউব থেকে ব্রাশে মাখলেন পেস্ট, কিন্তু সেই সাথে মাখলেন কিছু তরল প্লাস্টিকও। সেই প্লাস্টিক দিয়ে দাঁত পরিষ্কার করে বের হয়ে পড়লেন কাজে। কি মনে হচ্ছে অতিকল্পনা? একদমই না। সাম্প্রতিক এক গবেষণা তথ্য বলছে বাংলাদেশে পরীক্ষা করা 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। প্রতি 100 গ্রাম টুথপেস্টে এসব ক্ষুদ্র প্লাস্টিক কণার সংখ্যা ছিল 20 থেকে 320টি পর্যন্ত। শিশুদের জন্য তৈরি 6টি টুথপেস্টের 4টিতেও আছে এই মাইক্রোপ্লাস্টিক। মানুষের অতি প্রয়োজনীয় পণ্য পেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির এই গবেষণা গণমাধ্যমে এসেছে, সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে। যে গবেষণাটি করেছে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ESDO। কিন্তু বিস্মৃতির এই সময়ে পেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির এই আলাপ মানুষের স্মৃতিতে ইতিমধ্যে কিছুটা ম্লান হয়ে গেছে। ফলে দ্য পোস্ট এই বিষয়টাকে একটু ভিন্নভাবে বোঝার চেষ্টা করবে। দ্য পোস্ট প্রথমত বোঝার চেষ্টা করবে পেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে এই গবেষণা কি বলছে, কি এই মাইক্রোপ্লাস্টিক। জানতে চেষ্টা করবে মাইক্রোপ্লাস্টিক কি পেস্টের উপাদান হলে এর কাজ কি, আর না হলে কেন এবং কিভাবে পেস্টে এই মাইক্রোপ্লাস্টিক এলো। এখানে একটু বলে রাখা ভালো, গবেষণা সূত্র, ডেইলি স্টারের প্রতিবেদন সূত্র এবং BSTI এর ভাষ্য অনুযায়ী টুথপেস্টে ব্যবহার্য উপাদানের তালিকায় মাইক্রোপ্লাস্টিক নেই। ফলে স্বাভাবিক প্রশ্ন হচ্ছে কিভাবে পেস্টে ঢুকলো এই মাইক্রোপ্লাস্টিক। এসব আলাপের আগে একটু পেছনে ফিরি, একটু খুঁজে দেখি আমরা কবে থেকে টুথপেস্টে অভ্যস্ত হলাম। ব্রিটিশ ভারতের প্রখ্যাত সিভিল সার্ভেন্ট লুইস সিডনি স্টুয়ার্ট ওমেলি রচিত বেঙ্গল ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ার্স, সুমিত সরকারের ঐতিহাসিক গবেষণা গ্রন্থ দ্য স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল 1903 to 1908 এবং তৎকালীন ব্রিটিশ বাণিজ্যিক প্রতিবেদন অ্যানুয়াল রিপোর্ট অন দ্য মেরিটাইম ট্রেড অফ বেঙ্গল এর প্রতিবেদন অনুযায়ী বিংশ শতাব্দীর শুরুর দিকে ব্রিটিশ ভারত তথা বাংলা অঞ্চলে দাঁত পরিষ্কারের প্রধান মাধ্যম ছিল নিমের ডাল, কয়লা, ছাই, চালের তুষ এবং বিভিন্ন প্রাকৃতিক উপাদানে তৈরি হাতে বানানো মাজন। অ্যানুয়াল স্টেটমেন্ট অফ দ্য সি বোর্ন ট্রেড অ্যান্ড নেভিগেশন অফ ব্রিটিশ ইন্ডিয়া এবং ঐতিহাসিক ডেভিড আর্নল্ডের গবেষণা গ্রন্থ এভরিডে টেকনোলজি, মেশিনস অ্যান্ড দ্য মেকিং অফ ইন্ডিয়ানস মডার্নিটির তথ্য মতে 1937 সালে কোলগেট পামোলিভ ভারতে নিবন্ধিত হওয়ার মাধ্যমে কলকাতা কেন্দ্রিক অবিভক্ত বাংলায় টুথপেস্টের বাণিজ্যিক উপস্থিতি জোরদার হয়। সে সময় এর ব্যবহার সীমাবদ্ধ ছিল ব্রিটিশ কর্মকর্তা, জমিদার ও অভিজাত পরিবারের মধ্যেই। পাকিস্তান সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ইকোনমিক সার্ভে অফ ইস্ট পাকিস্তান 1967-68 এর আমদানি ও শিল্প পরিসংখ্যান অনুযায়ী 1950 ও 60-এর দশকে ঢাকা ও চট্টগ্রামের নগরবাসীদের মধ্যে টুথপেস্টের চাহিদা বাড়ায় করাচি ও বোম্বে থেকে অ্যালুমিনিয়াম বা সীসার ধাতব টিউবে টুথপেস্ট এনে বিতরণ করা শুরু হয়। স্বাধীনতার পর 80-এর দশকে টুথপেস্টের প্লাস্টিক ল্যামিনেটেড টিউবের আগমন ঘটে। 1990-এর দশকে ইউনিলিভার বাংলাদেশ তৎকালীন লিভার ব্রাদার্সের সাশ্রয়ী প্যাকেজিং ও প্রচারণার ফলে টুথপেস্ট বাংলাদেশে একটি সর্বজনীন প্রাত্যহিক অনুষঙ্গে পরিণত হয়। আর ডেইলি স্টারের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের অন্তত 94% পরিবার টুথপেস্ট এবং ব্রাশ ব্যবহার করে। ফলে দৃশ্যটা পরিষ্কার, পুঁজি এখানে সক্রিয় হয়ে মানুষের অভ্যাস বদলে গিয়েছে। শুধু অভ্যাস বদলেই ক্ষান্ত হয়নি, সে এখন পেস্টের বদলে প্লাস্টিক দিয়ে দাঁত মাজাচ্ছে বাঙালিকে। আবার একটু গবেষণায় ফিরি। ESDO পরিচালিত মাইক্রোপ্লাস্টিক্স ইন টুথপেস্ট সায়েন্টিফিক এভিডেন্স ফর পলিসি অ্যান্ড রেগুলেটরি অ্যাকশন ইন বাংলাদেশ শিরোনামে পরিচালিত এই গবেষণা 2025 সালের জুলাই থেকে 2026 সালের জুন পর্যন্ত পরিচালিত হয়। গবেষণায় বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে উৎপাদিত 19টি প্রধান ব্র্যান্ডের 34টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেশে তৈরি 25টি নমুনার মধ্যে 22টিতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এছাড়া
ভারতের 5টি নমুনার একটিতে, থাইল্যান্ডের 2টি নমুনার একটিতে এবং ভিয়েতনামের 2টি নমুনার দুটিতেই মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়। এই গবেষণায় অন্তর্ভুক্ত 34টি নমুনার 6টি ছিল শিশুদের টুথপেস্ট। এর মধ্যে 4টিতে প্রতি 100 গ্রামে 20 থেকে 140টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। পরীক্ষা করা টুথপেস্টের 76.5% মাইক্রোপ্লাস্টিক। 8টি নমুনায় শনাক্তযোগ্য মাত্রায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। এবার দেখা যাক কোন কোন টুথপেস্টে কি পরিমাণ মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেল। গবেষণা সূত্র বলছে সর্বোচ্চ মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে মেডিপ্লাস ফ্লোরাইড জেলে, প্রতি 100 গ্রামে 320টি কণা। মাইক্রোপ্লাস্টিক পাওয়া অন্য টুথপেস্টগুলোর মধ্যে ক্লোজআপ রেড হট ও ক্লোজআপ মেন্থল ফ্রেশে প্রতি 100 গ্রামে 160টি করে কণা পাওয়া গেছে। কোডোমো আলট্রা শিল্ড ফর্মুলাতে 140টি, সিগন্যাল গ্রিন টিতে 120টি এবং পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট ও হিমালয়া কমপ্লিট কেয়ারে 100টি করে কণা পাওয়া গেছে। সেন্সোডেন্ট ফ্রেশ মিন্টে পাওয়া গেছে 80টি কণা। পেপসোডেন্ট সেন্সিটিভ এক্সপার্ট, হোয়াইট প্লাস রেড, হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ জেল, সিগন্যাল হোয়াইটেনিং, মেরিল বেবি স্ট্রবেরি ও মেডিপ্লাস টিজিপি ফর্মুলায় পাওয়া গেছে 60টি করে কণা। এছাড়া এমপিএম হার্বাল, মেডিপ্লাস ডিএস, পেপসোডেন্ট জার্মিচেক, মেরিল বেবি অরেঞ্জ, ম্যাজিক হার্বাল, মেসওয়াক ও ক্লোজআপ মেন্থল ফ্রেশে 40টি করে কণা পাওয়া গেছে। ডেন্টিন জেল, পেপসোডেন্ট কিডস, ক্লোজআপ লেমন সি সল্ট, ব্রাশ আপ হোয়াইটেনিং জেল ও হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভে পাওয়া গেছে প্রতি 100 গ্রামে 20টি করে মাইক্রোপ্লাস্টিক। আরও একটি বিষয় এখানে খেয়াল রাখার মতো, ইএসডিও পরিচালিত এই গবেষণায় অন্তর্ভুক্ত 34টি নমুনার 6টি ছিল শিশুদের টুথপেস্ট। এর মধ্যে 4টি কোডোমো আলট্রা শিল্ড ফর্মুলা, মেরিল বেবি অরেঞ্জ ও পেপসোডেন্ট কিডস অরেঞ্জ পেস্টে প্রতি 100 গ্রামে 20 থেকে 140টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। এটাই বোধহয় এই গবেষণায় পাওয়া সবচেয়ে ভয়ঙ্কর তথ্য। এর মধ্যে আবার যুগান্তর সূত্রে পাওয়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাম্প্রতিক ল্যাব টেস্টের প্রতিবেদনগুলো ভয়াবহ আতঙ্কের দলিল হয়ে সামনে এলো। প্রতিবেদন সূত্র বলছে পরীক্ষা করা 1756টি নমুনার মধ্যে 586টিতেই ভেজাল ও মারাত্মক দূষণের প্রমাণ মিলেছে। চালের মধ্যে অতিমাত্রায় আর্সেনিক ও ক্রোমিয়াম, হলুদের গুঁড়ায় সীসা, মাছ মুরগিতে মানুষের শরীরের জন্য ক্ষতিকর অ্যান্টিবায়োটিক, এমনকি শিশুদের প্রিয় চিপসের 65% মিলেছে ক্যান্সার সৃষ্টিকারী অ্যাক্রিলামাইড। শুধু তাই নয়, জিলাপি, মিষ্টিতে টেক্সটাইল হাইড্রোস, কাচ্চি বিরিয়ানিতে কাপড়ের ক্ষতিকর রং, পাম অয়েলের রং মিশিয়ে সরিষার তেল বানানোর মতো পৈশাচিক জালিয়াতিও এখন প্রকাশ্যেই ঘটছে। এমন পরিস্থিতির মধ্যে যখন শিশুদের ব্যবহৃত 6 টুথপেস্টে 4টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিশ্চিত হয়, তখন ভয় ছড়িয়ে পড়ে। প্রশ্ন তৈরি হয়, আগামী প্রজন্মের জন্য কোন বাংলাদেশ আমরা তৈরি করছি? এবার বোঝা দরকার মাইক্রোপ্লাস্টিক আসলে কি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী 5 মিলিমিটার বা তার চেয়ে ছোট প্লাস্টিকের কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এই প্লাস্টিক কণা সাধারণত খালি চোখে দেখা যায় না এবং এটি সহজে পরিবেশে মিশে বা পচে যায় না। টুথপেস্টে সাধারণত পলিইথিলিন বা পলিপ্রোপিলিনের মতো প্লাস্টিক পলিমার উপাদান ঘষা মাজার কার্যকারিতা বাড়ানো কিংবা পেস্টকে দৃষ্টিনন্দন করতে ব্যবহার করা হয়। ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে পার্সোনাল কেয়ার প্রোডাক্টে মাইক্রোবিটস নিষিদ্ধ করা হলেও বাংলাদেশে বিএসটিআই এর মানদণ্ডে এর ব্যবহারের কোনো স্পষ্ট নির্দেশনাই নেই। গবেষকদের মতে উৎপাদন প্রক্রিয়ার সস্তা পলিমার যুক্ত করা কিংবা নিম্নমানের প্লাস্টিক ল্যামিনেটেড টিউব ও প্যাকেজিংয়ের কাঁচামাল থেকেও টুথপেস্টে এই প্লাস্টিক অণু মিশে যেতে পারে। এবারে বোঝা দরকার মাইক্রোপ্লাস্টিক আমাদের কী ক্ষতি করতে পারে। ইএসডিওর গবেষণা প্রতিবেদন সূত্র বলছে, বৈজ্ঞানিক প্রমাণ অনুযায়ী মাইক্রোপ্লাস্টিক শ্বাসতন্ত্র, পরিপাকতন্ত্র, রোগ প্রতিরোধ ব্যবস্থা, হৃদরোগ, সংবহনতন্ত্র ও স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব ফেলতে পারে। এর সম্ভাব্য প্রভাবের মধ্যে রয়েছে প্রদাহ, অঙ্গের ক্ষতি, হরমোন ভারসাম্য নষ্ট হওয়া, প্রজনন ক্ষমতা কমে যাওয়া এবং ভ্রূণের বিকাশে বিরূপ প্রভাব। আন্তর্জাতিক স্বাস্থ্য সাময়িকী দ্য ল্যান্সেট এবং বিভিন্ন
চিকিৎসা গবেষণা বারবার সতর্ক করেছে, দেহে জমা হওয়া এই মাইক্রোপ্লাস্টিক হরমোনাল ভারসাম্যহীনতা, প্রদাহ এবং দীর্ঘমেয়াদে ক্যান্সারের মতো মরণ ব্যাধির ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়িয়ে দেয়। ফলে আবারও সেই পুরনো প্রশ্নেই ফিরতে হয়, কার অনুমোদনে দেশি বিদেশি এই কোম্পানিগুলো নিত্য ব্যবহার্য এই পণ্যে এত ঝুঁকিপূর্ণ উপাদান ব্যবহার করছে? এর কোনো সদুত্তর কোথাও পাওয়া যায়নি। ডেইলি স্টারের বরাতে পাওয়া তথ্য বলছে, গবেষণার ফলাফল সামনে আসার পর সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো পণ্যের আন্তর্জাতিক মান অনুসরণের দাবি করলেও পেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির বিষয়ে কোনো সুস্পষ্ট কারিগরি ব্যাখ্যা দিতে পারে। অন্যদিকে প্রথম আলো সূত্রে বিএসটিআই এর ভাষ্য, টুথপেস্টে ব্যবহারের জন্য অনুমোদিত কাঁচামালের তালিকায় মাইক্রোপ্লাস্টিকের কোনো অস্তিত্ব নেই। বিষয়টি নিয়ে বিস্তারিত ল্যাব পরীক্ষা ও বাজার পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আলাপের নির্যাস হলো অপেক্ষা, যেহেতু ইএসডিও বেসরকারি প্রতিষ্ঠান এবং তার কোনো রাষ্ট্রীয় অথরিটি নাই, ফলে জনতা হিসেবে আমাদের অপেক্ষা করতে হবে বিএসটিআই এর সিদ্ধান্ত এবং পরীক্ষার ফলের উপর। তবে এই গবেষণা আমাদের কিছুটা হলেও ভাবতে বাধ্য করছে। বিএসটিআর মতামত যাই আসুক, এটা তো সত্য যে বাংলাদেশের পেস্টের অনুমোদিত উপাদানের মধ্যে মাইক্রোপ্লাস্টিক নাই। আবার ব্যবহার করতে পারবে নাকি পারবে না সেই নির্দেশনাও স্পষ্ট না। কিন্তু ইএসডিওর গবেষণার পরীক্ষিত পেস্টগুলো কোনোটিরই মোড়ক বা লেবেলে মাইক্রোপ্লাস্টিক বা ব্যবহৃত সিনথেটিক পলিমারের তথ্য উল্লেখ করা হয়নি। এটাই এখানে প্রশ্ন, কেন এই তথ্য ভোক্তা থেকে আড়াল করা হলো? আমরা কোনো সিদ্ধান্তে যাব না, কিন্তু অবস্থা দৃষ্টে এটা বলা বোধহয় ভুল হবে না যে এটা পুঁজিবাদের খেলা। পুঁজিবাদ প্রথমে কৌশল করে জনতার অভ্যাস বদলায়, পরে লাভের ফাঁদে তাকেই বিপদে ফেলে। কয়লা, ছাই বা নিমের ডাল থেকে আধুনিক বিজ্ঞানের দোহাই দিয়ে আমাদের প্লাস্টিক লেমিনেটেড টিউবের পেস্টে অভ্যস্ত করা হয়েছে। বিংশ শতাব্দীর প্রথমার্ধে যে প্রসাধন ছিল উচ্চবিত্তের বিলাসিতা, ৮০-র দশক থেকে পুঁজিবাদী বাজার ব্যবস্থার আগ্রাসী বিপণন কৌশল ও লোভনীয় বিজ্ঞাপনের গুণে তা হয়ে উঠেছে প্রতিটি সাধারণ পরিবারের অপরিহার্য অনুষঙ্গ। বাজারের নতুন নতুন টেকনোলজি, স্মাইল কেয়ার বা জেলের মুখরোচক প্রচারণায় আড়ালে সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। অধিক মুনাফা অর্জন আর বাজার দখলের প্রতিযোগিতায় যে পুঁজি সুস্থ জীবনযাপনের স্বপ্ন বিক্রি করেছিল, সেই পুঁজি আজ নীরবে লাখ লাখ বাঙালির প্রাত্যহিক অভ্যাসে স্লো পয়জনিং হিসেবে প্লাস্টিক ঢেলে দিচ্ছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।